আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো করিমগঞ্জে ২৬-এর বিধানসভা নির্বাচনে মহিলা সংরক্ষণ ও প্রার্থী নিয়ে চর্চা শুরু। সপ্তাহখানেক আগে সম্পন্ন হয়েছে করিমগঞ্জ লোকসভা আসনের ভোটদান পর্ব। ফল বের হতে আরও এক মাস। করিমগঞ্জ আসনে কংগ্রেস এবং বিজেপির মধ্যে প্রবল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। কে জয়লাভ করবেন এ নিয়ে উভয় পক্ষই আশাবাদী। সমর্থকরা অঙ্ক কষাকষিতে ব্যস্ত, কিন্তু সেই বিষয়কেও এখন ছাপিয়ে গেছে বিধানসভায় মহিলাদের জন্য 1/3 আসন সংরক্ষণ নিয়ে। ডিলিমিটেশনের পর করিমগঞ্জ লোকসভা আসনে হয়েছে 6টি বিধানসভা কেন্দ্র। এতে 1/3 মহিলা সংরক্ষণ হলে 6টির মধ্যে 2টি আসনই মহিলা সংরক্ষণের কূপে পড়তে পারে। যদিও কবে নাগাদ তা কার্যকর হবে এ নিয়ে শুরু হয়েছে তুমুল চর্চা। সূত্র মতে 2028-এর আগে এটি কার্যকর হওয়ার নয়, এর আগে আদমশুমারি হবে। তার আগে এ রাজ্যে 2026 সালে বিধানসভা নির্বাচন। এজন্য বিজেপি কি আগেভাগেই রাজ্য বিধানসভা ভোটে কার্যকর করে ফেলবে এই সংরক্ষণ, নাকি যথাসময়ে কার্যকর করবে এ নিয়ে চলছে চর্চা আর বিশ্লেষণ। করিমগঞ্জে কোন বিধানসভা মহিলা সংরক্ষণের থাবায় পড়বে এ নিয়েও চর্চার শেষ নেই। কেউ বলছেন বর্তমান রামকৃষ্ণনগর বিধানসভা এমনিতেই তফসিলি সংরক্ষিত, তাই এই আসন মহিলা সংরক্ষণের কূপে পড়বে না। সেক্ষেত্রে পাথারকান্দি উত্তর করিমগঞ্জ বা দক্ষিণ করিমগঞ্জে সংরক্ষণের কূপে পড়তে পারে। আরেক পক্ষের মতে রাজ্যে যেহেতু বিজেপির সরকার ক্ষমতায়, তাই দক্ষিণ করিমগঞ্জ এবং আলগাপুর বিধানসভা কেন্দ্র দুটিকে মহিলা সংরক্ষিত করা হতে পারে, কারণ ওই দুই বিধানসভায় রয়েছেন সবচেয়ে বেশি ভোটার। এদিকে লোকসভা ভোটের ফলাফল বের হওয়ার পর এ রাজ্যের রাজনীতিতে অনেক পরিবর্তন করতে চলেছে বলেও চলছে জোর চর্চা। যদিও করিমগঞ্জ আসনে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী জয়লাভ করেন, তবে বরাক কংগ্রেস পুনরায় উজ্জীবিত হবে। আর যোরহাট আসনে যদি গৌরব গগৈ জয়লাভ করেন, তবে রাজ্যের দুই উপত্যকাতেই কংগ্রেস সঞ্জীবনী পেয়ে যাবে। আর এর প্রভাব পড়বে রাজ্যের বিধানসভা নির্বাচনেও। এর বিপরীত ফলাফল ঘটলে এ রাজ্যে কংগ্রেস আরো শূন্যছাড়া হয়ে পড়বে। করিমগঞ্জের 4টি বিধানসভা সমষ্টি, এর মধ্যে রামকৃষ্ণনগর ও পাথারকান্দিতে হিন্দু ভোটারের সংখ্যা বেশি হওয়ায় গেরুয়া দলের পাল্লা ভারী। তবে দক্ষিণ করিমগঞ্জ এবং উত্তর করিমগঞ্জে মুসলিম ভোটারের সংখ্যা বেশি হওয়ায় ওই দুটি বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের পাল্লা ভারী। সদ্য সমাপ্ত নির্বাচনে বদরুদ্দিন আজমলের ইউডিএফ শূন্যছাড়া পারফরমেন্স দেখিয়েছে। সংখ্যালঘু মানুষের যে ইউডিএফ এর প্রতি মোহভঙ্গ করছে, তা প্রতিফলিত হয়েছে লোকসভা নির্বাচনে। ফলাফল বের হওয়ার পর তা পুরো ফুটে উঠবে। ফলে করিমগঞ্জ জেলার 2টি করে বিধানসভায় কংগ্রেস এবং বিজেপি আধিপত্য দেখাবে বলে মনে করছেন অনেকেই। উত্তর করিমগঞ্জে হিন্দু ভোটের তুলনায় মুসলিম ভোটার খুব বেশি নয়, ফলে ওই বিধানসভায় আগামী বিধানসভা নির্বাচনের চরম প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে। বাকি 3টির মধ্যে 2টিতে দাপট দেখাবে বিজেপি আর 1টিতে কংগ্রেস। উত্তর আর দক্ষিণ করিমগঞ্জে কংগ্রেস টিকিটের দাবিদারের সংখ্যাও বাড়বে বলে মনে করা হচ্ছে। তবে রামকৃষ্ণনগর ও পাথারকান্দিতে বিজেপির টিকিট প্রত্যাশীর সংখ্যা বাড়ার সম্ভাবনা প্রায় শূন্য, কারণ এই দুটি আসনেই শাসক দলের বিধায়ক বিজয় মালাকার এবং কৃষ্ণেন্দু পালের পারফরমেন্স নজর কাড়া। ফলে এই দুজনকে দলীয় টিকিট দিতে হবে, অন্যথায় মানুষ খেপে যাবেন। ফলে ওই দুজন ব্যতীত বিকল্প চিন্তা করার প্রয়োজন পড়বে না, কারণ এরা পরীক্ষিত পারফর্মার। অন্যদিকে জটিলতা দেখা দিতে পারে উত্তর করিমগঞ্জের বর্তমান বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্থকে নিয়ে, যিনি মাস কয়েক আগে গেরুয়া বসন পড়েছেন। তাকে উত্তর করিমগঞ্জের ঝুঁকিপূর্ণ আসনে কি প্রার্থী করবে শাসক দল, নাকি হিমন্ত বিশ্ব শর্মা তাকে সেফ কোনো আসনে প্রার্থী করবেন, এটাও চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও দলের আরো কিছু নেতা রয়েছেন, তাদেরকে কিভাবে ম্যানেজ করবেন বিজেপি নেতৃত্ব, সেসব যেমন চর্চায় রয়েছে, তেমনি উত্তর করিমগঞ্জ এবং দক্ষিণ করিমগঞ্জে কংগ্রেস টিকিট নিয়েও চলছে জেলা জুড়ে জোর চর্চা। ওই দুই আসনে মুসলিম ভোট বেশি, ফলে বর্তমান শাসক দল এবং পুরনো শাসক দল উভয় দলের নেতৃত্ব কঠিন পরিস্থিতির মুখে পড়তে চলেছেন লোকসভা ফলাফল ঘোষণার পরই। এমন বিশ্লেষণও এখন থেকেই প্রাধান্য পাচ্ছে জেলা জুড়ে। অপরদিকে প্রকৃতি নির্ভর বরাকের যোগাযোগ ব্যবস্থা, বিপাকে সাধারণ মানুষ, চরম অনিশ্চয়তা। সড়ক রেল দুই পথেই যেন দম বন্ধ অবস্থা। আর এই দম বন্ধ অবস্থার মধ্য দিয়ে চলছে বরাকের 3 জেলার যোগাযোগ ব্যবস্থা। এই ঘোর অনিশ্চয়তা কখন কাটবে তার কোনো নিশ্চয়তা নেই। সড়ক রেল কোনো কর্তৃপক্ষের কাছেও নেই নিশ্চিত কোনো জবাব। সবই যেন প্রকৃতি নির্ভর। সুযোগ বুঝে বিমানের বেড়া ঊর্ধ্বগামী। আক্ষরিক করতে বর্ষা এখনো শুরু হয়নি। গ্রীষ্মের প্রথম পক্ষকালেই সড়ক এবং রেল যোগাযোগের বিড়ম্বনার ট্রেলার দেখলেন বরাক, ত্রিপুরা, মিজোরামের মানুষ। এই কদিনের প্রকৃতির তাণ্ডবে কার্যত তছনছ হয়ে গেল বৃহত্তর এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা।
বুধবার রাতের প্রবল বৃষ্টিপাতে বেসামাল হয়ে পড়েছিল শিলচর হাফলং রোড। স্থানে স্থানে রাস্তার উপর দিয়ে বয়ে গিয়েছিল পাহাড়ি জলস্রোত, হয়েছিল ভূমিস্খলনও। জলস্রোতে বয়ে যেতে বসেছিল যানবাহন। ঘন্টা কয়েকের জন্য থমকে গিয়েছিল এই সড়ক, বরাকের দ্বিতীয় প্রধান সড়ক। আর রেলপথের অবস্থাটা প্রায় একই। 14 নম্বর টানেলের ভেতরে ঢুকে পড়েছিল 1 হাঁটু জল। রেল লাইনের উপর দিয়েও বয়ে গিয়েছিল জল, কাদামাটিতে ভরে গিয়েছিল রেল ট্র্যাক। এমনিতেই গত কদিন ধরে কার্যত বাসের উপর নির্ভর করেই বদরপুর হাফলং রেল রুট সচল রাখা হয়েছে। জাটিঙ্গার অদূরে নিচের দিকে তলিয়ে যাওয়া রেল ট্র্যাকের ভূমিস্খলন ঠেকাতে বাসের গড় বসিয়ে কোনো মতে সচল রাখা হয়েছিল রেল পরিষেবা। কিন্তু বুধবার রাতে পাহাড়ি জেলায় প্রবল ঝড় বৃষ্টিতে কিছুক্ষণের জন্য হলেও পুরো থমকে দাঁড়িয়েছিল রেল যোগাযোগ ব্যবস্থাও। যদিও পরবর্তীতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে কোনো মতে রেল এবং সড়ক পথ সচল করতে সক্ষম হয়েছিল কর্তৃপক্ষ, কিন্তু তাতে সাধারণ মানুষের মনে যে ভয় আতঙ্ক বাসা বেঁধে বসেছিল তা সহজে দূর হয়নি। ফলে খুবই প্রয়োজন ছাড়া এই দুই রুট দিয়ে যাতায়াতের সাহস করে উঠতে পারছেন না উপত্যকার মানুষ। শিলচর হাফলং রোডে অনেক আগে থেকেই মুখ তুবড়ে পড়ে আছে উপত্যকার প্রধান সড়ক পথ 6 নম্বর জাতীয় সড়ক বা শিলং রোড হিসেবে, যার সর্বাধিক পরিচিতি। পাহাড়ি রাজ্য মেঘালয়ের বুক চিরে দেওয়া এই সড়কের বরাকের লাইফ লাইনও বলা হয়। গত কমাস ধরে ভালো নেই এই সড়ক। মেঘালয়ের রাতাচড়া থেকে সোনাপুর পর্যন্ত অংশ কার্যত বিধ্বস্ত। রাস্তার উপর নালা, বড় বড় পুকুর, খাল, বিল, আরো কত কিছু। এসব পেরিয়ে গন্তব্যে পৌঁছানো রীতিমতো ভাগ্যের ব্যাপার, কারণ রাস্তার উপর থাকা গর্ত, খাল, বিলে পড়ে আকসারি দুর্ঘটনাগ্রস্ত হচ্ছে যানবাহন। এতে ঘন্টার পর ঘন্টা বন্ধ হচ্ছে যান চলাচল। এছাড়া বেহাল রাস্তার জন্য যানজট তো আছেই। এবার গুদের উপর বীজ পড়ার মতো বৃষ্টি নামতেই শুরু হয়েছে ভূমিস্খলনের ঘটনা। গত মঙ্গলবার বিকেলে তো চলন্ত লরির উপর পাহাড় থেকে খসে পড়ে মস্ত বড় গাছ, নেমে আসে মাটি পাথর। ফলে প্রায় 15 ঘন্টা বন্ধ থাকে এই সড়ক পথ। মেঘালয় প্রশাসনের তৎপরতায় পরে অবশ্য সবকিছু ঠিকঠাক করে যান চলাচল শুরু করা হয়, কিন্তু একেবারে স্বাভাবিক হয়নি। ওই রুট দিয়ে যারা নিত্য যাতায়াত করছেন বা করেন তারা জানালেন, শিলং রোড এখন একেবারেই অনিশ্চিত যাত্রাপথ। কখন কি হয় অবস্থা। ঘন্টার পর ঘন্টা যানজট, খানাখন্দে মোড়া রাস্তায় আকসারি ঘটছে দুর্ঘটনা, বন্ধ হচ্ছে যান চলাচল। এসব সমস্যা এখন শিলং রোডের জন্য অতি স্বাভাবিক দৃশ্য। ফলে অতি প্রয়োজন ছাড়া এই পথ ধরে কেউ পাড়ি দেওয়ার সাহস করে উঠতে পারছেন না। প্রশ্ন হলো, তাহলে বরাকের মানুষ গুয়াহাটি বা দেশের অন্যত্র যাওয়া আসা করবেনটা কিভাবে? ত্রিপুরা, মিজোরাম কিংবা মণিপুরের মানুষেরই বা উপায় কি? সূত্র বলছে, বৃহত্তর এই অঞ্চলের সড়ক যোগাযোগের এই বিড়ম্বনাটা কিন্তু নতুন নয়। বছরের পর বছর ধরে এমন বিড়ম্বনার যাতাকলে পিষ্ট হয়ে আসছেন উপত্যকার মানুষ। কিন্তু তারপরও এই সমস্যার কোনো সমাধান নেই। দিল্লি দিশপুরে বসে থাকা মন্ত্রী আমলারা হয়তো বরাকের এই সমস্যার কথা জানেনই না, যার ফলে আজ এক অবরুদ্ধ উপত্যকায় পরিণত হয়েই আছে বৃহত্তর এই অঞ্চল। সূত্র বলছে, সড়ক রেলপথের এই বিড়ম্বনার মধ্যে এবার আকাশপথেও নেমে এসেছে বিমান ভাড়ার ঊর্ধ্বগামী গ্রাফ। সুযোগ বুঝে শিলচর গুয়াহাটি বিমানের ভাড়া এক লাফে বেড়ে গেছে কয়েক হাজার টাকা। সূত্র মতে, শিলচর গুয়াহাটি বিমানের ভাড়া 12 থেকে 16 হাজার টাকা নিচ্ছে বিভিন্ন সংস্থা। এমনিতেই বিমানে গুয়াহাটি যাতায়াত সাধারণ মানুষের নাগালের বাইরে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে অতি প্রয়োজনে কেউ বিমানে গুয়াহাটি যাতায়াত করতে চাইলে গুনতে হবে চড়া বিমান ভাড়া। ফলে সাধারণ মানুষের জন্য কার্যত সব রাস্তাই বন্ধ। অপরদিকে কোথায় হারিয়ে গেল ফ্লাইবিগ? উত্তর খুঁজছে অবরুদ্ধ বরাক। আসাম থেকে ব্যবসা তুলে নিয়েছে উড়ান সংস্থা, বললেন হিমন্ত বিশ্ব। ফ্রান্সের বিমান এলেই ফের চালু পরিষেবা, জানালো ফ্লাইবিগ। পাহাড় লাইনে অনিশ্চিত যাত্রা, 10 বিধ্বস্ত শিলং রোড নিয়ম করে বন্ধ হচ্ছে। প্রাক বর্ষায় অবরুদ্ধ বরাকের কাছে খানিকটা হলেও স্বস্তির কারণ হতে পারত ফ্লাইবিগ বিমান, যেমনটা হয়েছিল 2022-এর প্রলয়ঙ্কারী বন্যার সময়। এর পরের বছর অর্থাৎ 2023-এ বহু ডাকডুল পিটিয়ে কম খরচে শিলচর গুয়াহাটি বিমান শুরু করেছিল ফ্লাইবিগ। কিন্তু উড়ান শুরুর 5 মাস পর গত 1 নভেম্বর থেকে পরিষেবা বন্ধ। স্বভাবতই অবরুদ্ধ উপত্যকায় ফ্লাইবিগের অদৃশ্য হয়ে যাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্ন, তাহলে কি পুরোপুরি বন্ধ হয়ে গেল শিলচর গুয়াহাটি ফ্লাইবিগ পরিষেবা? এ নিয়ে যেসব তথ্য পাওয়া গেছে তাতে প্রশ্নের জবাব মেলা তো দূর, বরং সংশয় আরো খানিকটা বেড়ে গেছে। শুক্রবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে জানিয়েছেন, কোম্পানিটি আসাম থেকেই ব্যবসা গুটিয়ে নিয়েছে। মূলত 2022 সালের বন্যার সময় মুখ্যমন্ত্রীর উদ্যোগেই 2 উপত্যকায় আটকা পড়া যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যে শিলচর গুয়াহাটি উড়ান শুরু করেছিল ফ্লাইবিগ। টিকিটের মূল্য ছিল যথেষ্ট কম, 1003 টাকার এদিক ওদিক। বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর অবশ্য পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল।
কিন্তু 2023 সালে ফের শিলচর গুয়াহাটি উড়ান শুরু করে ফ্লাইবিগ। এর 5 মাসের মাথায় তা বন্ধ করে দেওয়া হয়, তবে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে এটাও সরকারিভাবে জানায়নি ফ্লাইবিগ কর্তৃপক্ষ। ফ্লাইবিগের উত্তর পূর্বের দায়িত্বে রয়েছেন রতন অম্বুরে। তিনি শুক্রবার সংবাদ মাধ্যমে ফোনে জানিয়েছেন পরিষেবা পুরোপুরি বন্ধ করা হয়নি, নভেম্বর থেকে পরিষেবা বন্ধ রয়েছে। একথা মেনে নিয়ে রতন বলেছেন ফ্রান্স থেকে নতুন বিমান আনা হচ্ছে, এই নতুন বিমানগুলো এসে গেলেই আবার পরিষেবা শুরু করা হবে। আগামী 15 জুনের পর পরিষ্কার চিত্র পাওয়া যাবে জানিয়েছেন রতন অম্বুরে। কিন্তু ফ্লাইবিগ আধিকারিকের এই স্পষ্টীকরণ দুয়াশা কাটাতে পারছে না। না পারার সবচেয়ে বড় কারণ হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্য। মুখ্যমন্ত্রী এদিন স্পষ্ট ভাষায় সংবাদ মাধ্যমে জানিয়েছেন আসাম থেকে ব্যবসা সরিয়ে নিয়েছে কোম্পানিটি। ব্যবসা গুটিয়ে নেওয়ার কিছু কিছু ইঙ্গিত শিলচরে বসেও পাওয়া যাচ্ছে। কুম্ভিগ্রাম বিমানবন্দর থেকে অফিস তুলে নিয়েছে ফ্লাইবিগ। 1 নভেম্বর পরিষেবা বন্ধ করে দেওয়ার সময় শিলচরে ফ্লাইবিগের কর্মী সংখ্যা ছিল 20 জন। শুরুর দিকে তারা বেতন পেলেও গত কয়েক মাস ধরে বেতন পাচ্ছেন না, অফিস নেই, ফলে ডিউটিতে যাওয়ার জায়গাও নেই। অনেকেই ছেড়ে দিয়েছেন, এখন জনাদশিক কর্মী রয়েছেন, তেমন বেতন নিয়মিত পাওয়া যাচ্ছে না বলেই জানা গেছে। অন্যদিকে আশার ইঙ্গিত একটাই, বিমানবন্দরকে মাসুল মাসে মাসে মিটিয়ে দিচ্ছে ফ্লাইবিগ। ফলে যেসব কর্মী রয়েছেন তারা আশা করছেন তাহলে নিশ্চয়ই আবার উড়ান শুরু করবে কোম্পানি। প্রাক বর্ষাতেই প্রবল বৃষ্টি ও ভূমিধসের ফলে অবরুদ্ধ বরাক উপত্যকায়। এই পরিস্থিতিতে ফ্লাইবিগ খানিকটা স্বস্তির হতে পারত। যাত্রী সংখ্যা বাড়ায় যে শিলচর গুয়াহাটি বিমানের ভাড়া গত কয়েকদিন ধরে গড়ে 13-14 হাজার চলছে। উড়ান প্রকল্পের অধীনের শিলচর শিলং বিমান শুরু করা হয়েছিল, কিন্তু সেটিও গত প্রায় 15 দিন ধরে বন্ধ করে দেওয়া হয়েছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।